দর্শক, টাইমস টুডেজ হেডলাইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা মূলত এই অনুষ্ঠানে পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে আমাদের প্রতিবেদকদের সঙ্গে আমরা কথা বলি ওই রিপোর্টের নানা বিষয় নিয়ে। এবার সংসদে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট বিরোধী দলের ভূমিকায় থাকছেন। তো এই বিরোধী দল হিসেবে সংসদে তারা আসলে কী ভূমিকা পালন করবে সে নিয়ে একটি রিপোর্ট আছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই আমাদের সিনিয়র রিপোর্টার এম সাইফুল ইসলামের কাছে। আপনার রিপোর্টে আসলে কি আছে, জামাত আসলে কি ধরনের ভূমিকা পালন করবে সংসদে একজন বিরোধী দল হিসাবে? মূলত জামাত এবং এনসিপি নেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা কার্যকর একটি সংসদ গড়ে তোলার জন্য যে ভূমিকা পালন করা দরকার তারা কিন্তু সেটি করবেন। শুধুমাত্র সংসদের মধ্যে অহেতুক সময় কাটানো বা চিল্লে পাল্লা করে ইতিপূর্বে যে আমাদের যে ট্র্যাডিশন ছিল সেই ট্র্যাডিশনাল জায়গা থেকে বের হয়ে সেটি ব্যতিক্রম কিছু তারা করার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু তারা বলছেন যে শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক, এটা আমরা চাই না। আমরা যুক্তি নির্ভর কথা বলতে চাই সংসদে, মানুষকে একটি নতুন ডাইমেনশনে, নতুন একটি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে সরকার যে ভালো কাজ বা ভালো উদ্যোগ গ্রহণ করবে তারা সরকারকে একদম ঐকান্তিক প্রচেষ্টা এবং ভালোভাবে তাদেরকে সহযোগিতা করবে। একই সঙ্গে সরকার যদি কোনোভাবেই কোনো দেশের স্বার্থ বিকিয়ে অন্য কারোর স্বার্থ রক্ষা করার চেষ্টা করে কিংবা তাদের কাছে মনে হয় যেটি সমীচীন না, সে ব্যাপারে তারা একদম জোরালো ভূমিকা পালন করবে, বিশেষ করে বিরোধিতা তারা করবে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে বিশেষ করে যে জুলাই সনদের ভিত্তিতে এইবার যে জাতীয় সংসদটি হয়েছে সেই জুলাই সনদের আকাঙ্ক্ষা যদি সরকার বাস্তবায়ন না করার চেষ্টা করে সেক্ষেত্রে তারা বিরোধিতা করবেন। সেক্ষেত্রে কি মানে সংসদের পাশাপাশি কি রাস্তায় আন্দোলন করার কি কোনো ইঙ্গিত বা? সেটিও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিপূর্বে আওয়ামী লীগ যেমন 5 বছরে 173 দিন হরতালের যে দায়িত্ব পালন করে যে ধরনের একটি বিশৃঙ্খলা করেছেন সেটি তারা করতে চান না। তবে সরকার যদি বাধ্য করেন বিভিন্ন ক্ষেত্রে তাদের কথা, বিশেষ করে জনগণের কথা যদি সরকারি দল প্রতিফলন করার চেষ্টা করেন কিংবা কোনো ব্যতয় ঘটানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু সেরকম ভূমিকা পালন করবেন। তার মানে এই নয় 173 দিন হরতাল, তারা শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ কর্মসূচি, শান্তিপূর্ণ উপায়ে যে কর্মসূচি, রাজনৈতিক যে অধিকার, সভা সমাবেশ সেটি তারা করতে চান। এক কথায় তাদের মূল বক্তব্য হচ্ছে এবারে তারা কার্যকর একটি সংসদ গড়ে তোলার জন্য এবং 2/3 আসন পেয়ে বিএনপি যে সরকার গঠন করেছে তারা যেমন দায়িত্বশীলতা পরিচয় দেবে, বিরোধী দল হিসেবে জামাত জোট এবং জামাত এনসিপি সহ অন্য যে দলগুলো আছে তারা কার্যকর একটা বিরোধী দলের ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলে জুলাই আন্দোলন হয়েছে সেই নতুন বাংলাদেশ তারা সংসদ এবং সংসদের বাইরেও সৃষ্টি করার চেষ্টা করবেন। আজ একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টে আসলে 2টি আসনে বাই ইলেকশন এবং সংরক্ষিত নারী আসনের বিষয়ে রিপোর্টটি মূলত। তো এই রিপোর্টে আসলে কি আছে তা আমরা জানতে চাই আমাদের উপদেষ্টা সম্পাদক জনাব ইলিয়াস খান। তো আপনি আমাদের বলবেন যে রিপোর্টে আসলে কি আছে। 2টি যে উপনির্বাচন আপনি জানেন সেটি অলরেডি নির্বাচন কমিশন বলেছে রোজার মধ্যেই সেটির আবার শিডিউল ঘোষণা করা হতে পারে কবে নির্বাচন হবে। এবং নারী যে প্রার্থীগুলো আপনি বলেছেন, নারী যে সংরক্ষিত আসনের, সেটি সংসদ বসার পরে বোধহয় সিদ্ধান্ত। বাট এখন আলোচিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আপনি জানেন যে বিএনপি যিনি মহাসচিব একই সঙ্গে যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন নির্বাচনটি যে যত তাড়াতাড়ি হওয়ার কথা। কারণ আমরা বিগত 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচন বলতে কিছু ছিল না, সেখানের প্রতীক পাওয়াটাই বড় কথা ছিল। প্রার্থীদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ ছিল না। প্রার্থীরা নেতাকে তুষ্ট করে প্রতীক নিয়ে আসতেন এবং বলে যে অটোমেটিক জিতে যেতেন। এটা তো প্রকৃত স্থানীয় সংসদ নির্বাচন না। সুতরাং আমি বলতে চাই নির্বাচন কমিশনের এটি বড় একটি পরীক্ষা। প্রথম পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। এই যে জাতিসংঘ নির্বাচনটি ছিল, জাতীয় সংসদ, সেটি কিন্তু মোটামুটি না, আমি বলবো যে খুব ভালো নির্বাচন হয়েছে। যদিও অনেক দুর্মুখরা বলেন যে নির্বাচনটা স্টেজ নির্বাচন ছিল, কে কত আসন পাবে সেটি ঠিক করে রাখা হয়েছে, হা কে পাবে, না হা জিতবে না জিতবে সেগুলো ঠিক করে রাখা হয়েছে। বাট আমরা এগুলো বিশ্বাস করতে চাই না, এগুলো কোনো প্রমাণ তো নেই। এবং শান্তিপূর্ণ একটা ইলেকশন, শান্তিপূর্ণ এই ব্যাপারে কারো প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু আপনি দেখেন যে নির্বাচনের দিন
এই নির্বাচন কেন্দ্র করে বড় কোনো সহিংস ঘটনা বা কোনো হত্যাকাণ্ড বা কোনো মারামারিতে নিহত এরকম কিন্তু একদমই ছিল না। আমাদের 13টি নির্বাচন হয়েছে, এরকম চিত্র কিন্তু আমরা আসলে দেখিনি। যে 2টি আসনে পার্লামেন্ট আসনে নির্বাচন হবে সেটিও দ্রুত করে ফেলা দরকার, সংরক্ষিত আসন সেটিও করা দরকার, এবং সবচেয়ে যেটি বড় করা দরকার, খুব জরুরি করা দরকার, স্থানীয় সরকার নির্বাচন। কারণ নানা সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকারের ফাংশন কিন্তু এখন অনেকগুলো। মানুষ স্থানীয় সরকার যারা প্রতিনিধি থাকেন বিভিন্ন কাজে কিন্তু তাদের কাছে যেতে হয়, কিন্তু এখন কিন্তু আসলে যে প্রকৃত প্রতিনিধি কে এটি মানুষ জানে না। ধরুন একটি জন্মসনদ আনতে গেলে কিন্তু দিনের পর দিন ঘুরতে হয়, এরকম কিন্তু অনেক বিষয় আছে। আমরা যে আরবান পিপল যারা ঢাকায় থাকি এরা কিন্তু এগুলো বুঝতে পারবো না, অনেক অনেক কাজ আছে স্থানীয় সরকার। সুতরাং আমি বলতে চাই এটি সরকার একটি বড় পরীক্ষা, নির্বাচন কমিশনের একটি বড় পরীক্ষা, যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে এবং প্রকৃত যারা জনগণ যাদেরকে ভোট দেবে যাতে ভোট দিতে পারে সে ধরনের ব্যক্তি এবং ভালো ব্যক্তি। এবার কিন্তু রাজনৈতিক প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, মানুষ ভালো মানুষ চায়। আপনি দেখবেন যে বহুল আলোচিত চাঁদাবাজি কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের যে 5ই আগস্ট 24 যে বিপ্লবটি হয়েছে, যে গণঅভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানের মূল চেতনা কিন্তু এইসব দুর্নীতি, চাঁদাবাজি, বিরুদ্ধে, বিভিন্ন ধরনের বৈষম্য এর বিরুদ্ধে। সুতরাং সেটি কিন্তু এবার যারা পার্লামেন্টে সব দলই চায় যে সেটি আফোল্ড হোক, সেটি আফোল্ড থাকুক। সুতরাং আমি বলতে চাই এবার যে স্থানীয় সরকার নির্বাচনটি হবে সেটি একটি কি বলে মাইল ফলক হবে যে বাংলাদেশে। কারণ স্থানীয় সরকার নির্বাচন আপনিও জানেন যে মারামারি বিভিন্ন দ্বন্দ্ব কিন্তু হয়, কিন্তু এবার আমরা আশা করতে চাই যে সে ধরনের দ্বন্দ্ব যাতে না হয় এবং মানুষ যাতে ভোট প্রয়োগ করতে পারে, যেমনটি করেছে পার্লামেন্ট নির্বাচনে। যতই প্রশ্ন থাকুক, আর ভোট তো দিয়েছে সবাই, ভোট দিতে তো কোনো বাধা হয়নি। গেলে তো কেউ বলেনি যে আপনার ভোট দেয়া হয়ে গেছে, তারপর কবর থেকে উঠে তো কেউ ভোট দেয়নি, তাই না? সুতরাং এই নির্বাচনটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এবং স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে, সেটি হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে। মানে অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে মানুষকে নানা রকমভাবে হয়রানির শিকার হতে হয়। তো অ্যাম্বুলেন্সের হয়রানির পেছনে আছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট নিয়ে আমাদের একটি সংবাদ তৈরি করেছে সহকর্মী সাদমান। স্টোরিতে আসলে কি আছে? আপনি যদি মনে করে দেখেন, গত বছর আগস্টে অ্যাম্বুলেন্সের এক সিন্ডিকেটের কারণে একটা নবজাতক শিশুর মৃত্যু হয়। এরপরে গত জানুয়ারিতেও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটে, যেখানে হচ্ছে শরীয়তপুরে দেখা যায় একটি অ্যাম্বুলেন্সকে প্রায় 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো আটকে রাখা হয়েছিল 2 দফায়, যার কারণে ভিতরে যে রোগী আসে সে ঢাকায় আসতে আসতেই মারা যায়। তো এই সব ঘটনার পরে আমরা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সম্পর্কে তো কম বেশি সবাই অবগত। মানুষজন যে ধরনের প্রবলেম ফেস করে, একটা হাসপাতালে সাধারণত বাইরের অ্যাম্বুলেন্স আসে, কিন্তু হাসপাতাল থেকে যখন রোগী বাসায় ফেরত যাবে তখন কিন্তু আসলে বাইরের কোনো অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তো তখন দেখা যায় যে প্রত্যেকটা হাসপাতালের বাইরেই অ্যাম্বুলেন্সের সারি সারি, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে ঢাকা অথবা বাংলাদেশের বিভাগীয় বড় বড় যে কোনো হাসপাতালে যান, আপনি একই চিত্র দেখবেন। তো ওই অ্যাম্বুলেন্সের সারি থেকেই আপনার অ্যাম্বুলেন্সটা নিতে হবে, এবং দেখা যাবে সব অ্যাম্বুলেন্সই কিন্তু প্রায় একই ধরনের ভাড়া চাচ্ছে তারা। ভাড়াটা সাধারণত অন্যান্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স বাইরে থেকে যদি আপনি আনতেন যত খরচ পড়তো এর অনেক গুণ বেশি হয়, কয়েক গুণ বেশি। আচ্ছা, এখানে ধরেন আনুমানিক ওরা আসলে যাত্রী বুঝে আসলে ভাড়াটা চায়। ধরেন আপনি অনেক সময় দ্বিগুণ হতে পারে, অনেক সময় 1.5 গুণ হতে পারে। কি ধরনের মানে সমস্যার মধ্যে পড়েন রোগীরা যখন নিয়ে যান? রোগীদের প্রথম সমস্যা হচ্ছে যে এই যে বাড়তি ভাড়া। দ্বিতীয় সমস্যা হচ্ছে ধরেন আপনার পরিচিত কারো অ্যাম্বুলেন্স আছে, আপনি হয়তো সেখানে কিছুটা বেশি সুবিধা পাবেন, সেই সুবিধাটা আপনি পাচ্ছেন না। তৃতীয় যে সুবিধা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যে আমাদের তো অ্যাম্বুলেন্সের জন্য একটি নীতি প্রণয়ন করেছে অথরিটি থেকে। তো সেখানে দেখা গিয়েছে একটা অ্যাম্বুলেন্স আসলে ভালো অ্যাম্বুলেন্স বলতে বোঝায় যে সেখানে অক্সিজেনের সুবিধা থাকবে, সেখানে রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা থাকবে, রোগীর জন্য সবকিছু সুবিধাদি মোটামুটি সবই থাকবে, যেটা সাধারণত উন্নত দেশে থাকে। কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো স্ট্যান্ডার্ডই আপ টু দ্য মার্ক নাই, এবং তাদের সেই ফ্যাসিলিটিসগুলোও আসলে থাকে না। এটা আমার কাছে এই সমস্যাগুলো মানে কি করণীয়, মানে আসলে সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে আসলে
প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সম্পর্কে আসলে কম বেশি সবাই জান। ঢাকা মেডিকেল কলেজের বর্তমান মহাপরিচালকের কাছে যাই, সেও আমাদের বলে যে সে এটা সম্পর্কে অবগত, এবং সেই গড়পরতা আশ্বাস আসলে সবাই দিয়ে থাকে, সবখানেই দিয়ে থাকে যে হ্যাঁ আমরা দেখবো, আমরা এই করবো, কিন্তু পারতপক্ষে আসলে এটার কোনো সলিউশন হয় না। অ্যাম্বুলেন্স যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সাথে আসলে হাসপাতালের অনেক অনেক ক্ষেত্রে কর্মচারীরা যুক্ত থাকে, অনেক আনসার সদস্যও যুক্ত থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমরা আশা করব কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন, শুধু মুখের কথা না, তারা কাগজে কলমে রোগীর যে হয়রানি, রোগীকে যে বন্দি করে রাখা, রোগীর এই মুহূর্তের যে ফায়দা নেওয়া, সেইটা বন্ধ হবে, এটাই আমাদের আসলে চিন্তা। এবং সরকার এগুলো যেন নিশ্চিত করে, সরকারের প্রতি সেই আহ্বান আসলে যাদের সাথে কথা বলেছি, যে ভুক্তভোগীরা রোগীরা তারাও করেছেন, কিন্তু কতটা আসলে তা ফলাফল বয়ে আনে সেটা আসলে দেখার। ধন্যবাদ আলামিন সাদমান আপনার মূল্যবান